ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করলাম। ওকে, তো আমরা আগের দিনে যা যা করেছি জাস্ট উপরে উপরে চোখ বুলিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপরে আমরা একটু শুরু করছি। আর তোমরা বলবে যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। সো এখানে আমরা ডিসকাস করেছিলাম এর আগের দিন ট্রায়াঙ্গেল ল, তারপরে হচ্ছে প্যারালেলোগ্রাম ল, যেটা দিয়ে আমরা অ্যাডিশন অফ টু ভেক্টরস, সাবট্রাকশন, এগুলো ডিসকাস করেছিলাম, রাইট? তারপরে আমরা ডিসকাস করেছিলাম যে তিনটে ভেক্টরের সাম, তিনটে বা চারটে যাই হোক, যদি তিনটে ভেক্টরের ক্ষেত্রে সাম যদি 0 হয় তাহলে তাদেরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। এখানে তিনটে জায়গায় যদি চারটে থাকতো তাহলে ওখানে একটা চতুর্ভুজ হয়ে যেত আর কি, হ্যাঁ, এইভাবে আমরা ব্যাপারটা বলতে পারি। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এখানে সাইন রুল অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো একটা এক্সাম্পলও দেখিয়েছিলাম। তারপরে আমরা ডট প্রোডাক্ট ডিসকাস করেছিলাম। ডট প্রোডাক্ট দিয়ে তুমি ভেক্টরের লেংথ, তারপরে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার কিনা সেগুলো আমরা ডিসকাস করতে পারি। তারপরে আমরা ডিসকাস করেছিলাম ক্রস ভেক্টর, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বলতে কি বোঝায়, যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে লেংথ হবে সেটা বা ম্যাগনিটিউড হবে সেটা বোঝাবে ওই ইউভি দিয়ে যে প্যারালেলোগ্রামটা হবে তার এরিয়া বোঝাবে, তাই না? তো এইটা আমরা দেখিয়েছিলাম। তারপরে কিভাবে কম্পিউট করে সেইটা দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার এই যে ইউ ক্রস ভি সমান মাইনাস ভি ক্রস ইউ, এটাকে অনেক সময় বলা হয় স্কিউ সিমেট্রিক। এই সিমেট্রিক হলে দুটো সমান হয়ে যেত, এখানে মাইনাস আছে বলে স্কিউ সিমেট্রিক বলা হচ্ছে। আর ইউ ক্রস ভি 0 হলে ওটা প্যারালেল হয়। তারপরে আমরা ট্রিপল প্রোডাক্ট ডিফাইন করেছিলাম। ট্রিপল প্রোডাক্ট যে মানে বক্স প্রোডাক্ট যেটা, সেটা বোঝায় তোমার প্যারালেলোপাইপের এজ মানে ভলিউম বোঝায়, হ্যাঁ। আর যদি আমরা টেট্রাহেড্রন তৈরি করি তাহলে তার 1/6 অফ দ্য বক্স বোঝাবে টেট্রাহেড্রনটার ভলিউম। তো এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম। তারপরে তিনটের ক্রস, যেটা বিসি এর প্লেনে থাকবে, সেটাও ডিসকাস করেছিলাম। কিভাবে এইটা ডট ছিল, তো এটা বক্সটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তারপরে কোলিনিয়ারিটি, কোপ্লেনারিটি, এই জিনিসগুলো ডিসকাস করেছিলাম। প্রজেকশন আমরা খুব ভালো করে ডিসকাস করেছিলাম। নেক্সট হচ্ছে মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট। তো এই জিনিসটা আমরা, যে ধরো এফটা কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এখানে পি পয়েন্ট নিচ্ছ, তুমি অন্য কোনো পয়েন্ট নিলেও কোনো একই রেজাল্ট আসতো, ঠিক আছে? সো পি এফ এর উপরে, মানে এই যে ভেক্টরটা আছে তার উপরে তুমি যে কোনো পয়েন্টই নিতে পারো, মানে এফটা যেন ওই পয়েন্ট দিয়ে পাস করে এরকম। তো পি পয়েন্ট এবার ও এর রেসপেক্টে তুমি ওটা করছো, মানে তোমার বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, ধরো একটা পার্টিকেল আছে, কোনো একটা পার্টিকেল বা অবজেক্ট আছে যার মধ্যে পি পয়েন্টটা আছে। এবার অবজেক্টটা এই ও কে ঘিরে মানে ঘুরছে আর কি, তখন ঘোরার জন্য তুমি একটা কি করছো, টর্ক বের করছো। সেই টর্কটা আমরা এইভাবে ক্যালকুলেট করি। ওকে, তো এই জিনিসটা আমি এর আগের দিন ছিল না, সো টর্ক অ্যাবাউট এ লাইন, তো সেইটা আমি আজকে ডিসকাস করছি। থিওরিটা তোমরা একটু পড়ে নেবে, আমি জিনিসটা বলে দিই। সো ধরো এখানে কি আছে, তোমার একটা এখানেও একটা অবজেক্ট আছে, ধরো এরকম একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের মধ্যে কোনো একটা পয়েন্ট হচ্ছে তোমার পি, ঠিক আছে? আর এই পি দিয়ে পাস করছে এই ফোর্সটা, তাহলে এই ফোর্সটার জন্য অবজেক্টটা ধরো এইভাবে ঘুরছে, লেটস সে এইভাবে রোটেট করছে সে, এবং রোটেশনটা এই এ বি অ্যাক্সিসের চারিদিকে হচ্ছে। সো রোটেশনটা হচ্ছে এ বি অ্যাক্সিসের চারিদিকে। তাহলে আমরা মোমেন্টটা বের করতে চাইছি অ্যাবাউট দিস এ বি। ওকে, তো তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে এ বির উপরে যে কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নেব, এনি পয়েন্ট অন এ বি। ও এটাকে ও ধরলাম। এবার আগের মতো নিয়ে আমরা পি পয়েন্ট দিয়ে পাস করছে যেহেতু, সো পি পয়েন্টের সঙ্গে এটাকে করে এটাকে আর ধরে আর ক্রস এফ বের করে একটা টাউ বের করছে, ঠিক আছে? সো এই যে টাউটা আমরা বেরোলো, এটা কিন্তু
ওর রেসপেক্টে মানে অ্যাবাউট ও আমরা বের করলাম, বের করে তাহলে এই যে এটা একটা ভেক্টর হবে, সেই ভেক্টরের দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে প্যারালাল টু এবি আর একটা পারপেন্ডিকুলার টু এবি। তাহলে যে কম্পোনেন্টটা প্যারালাল টু এবি হবে সেই কম্পোনেন্টটাকেই আমরা বলবো টর্ক অ্যাবাউট দ্য লাইন। ওকে, সো প্রথমে যে কোনো পয়েন্টের রেসপেক্টে আমরা টর্কটা বের করব, বের করে তার কম্পোনেন্ট বের করব অ্যালং এবি। ওকে, সো এখানে আমরা কম্পোনেন্ট বের করার টেকনিক্স জানি যে সো এবির রেসপেক্টে এবির অ্যালং এ যদি আমি একটা ইউনিট ভেক্টর নিয়ে নিই এন ক্যাপ, তাহলে আমরা কি করব, জাস্ট টাউটাকে এন ক্যাপের সঙ্গে ডট করে নেব, তাহলে আমি ওর কম্পোনেন্টটা পেয়ে যাব অ্যালং এবি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। সো টাউ এখানে যে কোনো পয়েন্ট তুমি নিতে পারো, ও নিয়ে আমি ও চেঞ্জ হলে আর চেঞ্জ হবে, সো তোমার এখানে এটা চেঞ্জ হবে, কিন্তু কম্পোনেন্ট অ্যালং ও অ্যাবাউট দ্য লাইন চেঞ্জ হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যদি এই অ্যাঙ্গেলটা জানি যে ধরো লেটস সে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ওকে, তাহলে আমরা জানি যে এই টাউ এর ম্যাগনিটিউড কত হবে, টাউ এর ম্যাগনিটিউড হবে এফ আর সাইন থিটা, এটা হয়ে যাবে টাউ এর ম্যাগনিটিউড। এবার সেই ম্যাগনিটিউডের সঙ্গে আমার যেহেতু আমি ও বির অ্যালং কম্পোনেন্ট বের করছি, তাহলে এখানে কিন্তু কস ফাই দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, সো এটা হয়ে যাবে কস ফাই। সো এফ আর সাইন থিটা কস ফাই, তাহলে সাইন থিটাটা কি, থিটাটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর এটা হচ্ছে আমার ফাই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এফ আর সাইন থিটা কস ফাই, নট টাউ, এটা হচ্ছে টাউ এবি করে দিচ্ছি, টাউ এবি মানে যেটা হচ্ছে টর্ক অ্যাবাউট এবি। ওকে, তাহলে এই একটু আরেকটা বলবেন কোন জায়গাটা বলো, এই যে এফ আর সাইন থিটা কস ফাইটা, এই তো এখানে তোমরা শিখেছি যে এই টাউটা হচ্ছে আর ক্রস এফ, তাহলে তার মানে তার ম্যাগনিটিউড কত, তার ম্যাগনিটিউড হচ্ছে, সো টাউ এর ম্যাগনিটিউড হচ্ছে এফ আর সাইন থিটা, এটা নিয়ে কোনো ডাউট নেই নিশ্চয়। ক্রস প্রোডাক্টের ডেফিনেশন থেকে এটা ফলো করছে, এফ আর সাইন থিটা। ওকে, তাহলে এই টাউ এর কম্পোনেন্ট মানে টাউ এর ম্যাগনিটিউড হয়ে গেল এফ আর সাইন থিটা, এইটুকু লিখলাম, লিখে এবার যেহেতু ডট করেছি এন ক্যাপের সঙ্গে, তাহলে এন ক্যাপের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, আচ্ছা সরি, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি টাউ এর সঙ্গে হওয়া উচিত, না এইটার সঙ্গে নয়, এটা অ্যাঙ্গেলটা টাউ এর সঙ্গে হওয়া উচিত। সো ইফ টাউ মেক্স অ্যাঙ্গেল ফাই উইথ এন হ্যাট, ঠিক আছে, দেন এই জিনিসটা হবে। সো এই ফাইটা কিন্তু ওই আর সাইন থিটার সঙ্গে নয়, এইটা একটু ভুল হয়ে গেছিল, যাই হোক, ঠিক আছে, এবার বোঝা গেল। তাহলে যেহেতু আমি ডট করছি এন ক্যাপের সঙ্গে, তাহলে এটা কি বোঝাবে, এইটার ম্যাগনিটিউড ইনটু কস থিটা কস ফাই বোঝাবে, বোঝা গেল? ঠিক আছে, ওকে, এবার আমরা এই জিনিসগুলো আলোচনা করেছিলাম, বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল। সো যদি ইউনিট ভেক্টর নেওয়া হয়, এইদিকে দুটো যদি ইউনিট ভেক্টর নেওয়া হয়, তাহলে ওদেরকে যে জয়েন করলে যে ভেক্টরটা পাওয়া যায়, তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে, এটা ধরি এ যদি ধরি, এটা যদি বি ধরি, তাহলে এই ভেক্টরটা আমরা জানি এ মাইনাস বি, তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে এ প্লাস বি, মানে অ্যালং এ প্লাস বি হবে, ঠিক আছে, আর এই ভেক্টরটার ডিরেকশন হবে এ মাইনাস বি, মানে এইটা আর এইটা যেহেতু প্যারালেল, এইটা আর এইটা হচ্ছে প্যারালেল যেহেতু, তাহলে এইটাও কিন্তু এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি দুটো ডিরেকশন পেয়ে যাচ্ছি, যারা কিনা এখানে দুটো পারপেন্ডিকুলার পাওয়া যাবে। ওকে, সো এই গেল। আচ্ছা, এবার আমরা বলেছিলাম যে কোনো পয়েন্টের জন্য সে ভেক্টরটা বোঝায় ডাইরেকশন রেশিও, আর ইউনিট ভেক্টরটা বোঝায় ডাইরেকশন কোসাইন, এই জিনিসটা এখানে ডিসকাস করা হয়েছিল। তো একটা ভেক্টর
যদি তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে তাহলে এই জিনিসটা হয়, মানে দ্যাট ইজ দ্য স্কোয়ার সাম অফ দ্য ডাইরেকশন কোসাইন্স ইজ অলওয়েজ 1। এই জিনিসটা আমরা ডিসকাস করেছিলাম। আচ্ছা, তো এই ডাইরেকশন রেশিও ডাইরেকশন কোসাইন এখানে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা মোটামুটি বোধহয় এইটুকু করেছিলাম নাকি, না স্ট্রেট লাইনের ইকুয়েশন করেছিলাম? আচ্ছা ঠিক আছে, এতদূর করেছিলাম বোধহয়। চলো তাহলে এবার দেখো আমরা এবার ডিসকাস করব ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়েশন স্ট্রেট লাইন যখন আমরা মানে আমাদেরকে বলাই থাকবে যে ইকুয়েশনটা একটা পয়েন্ট পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করবে। সো এখানে পয়েন্ট মানেই বুঝবে পজিশন ভেক্টর, পয়েন্ট দেওয়া আছে মানে পজিশন ভেক্টর দেওয়া আছে। সো দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট জিনিস। হ্যাঁ, সো আমরা কোনো পয়েন্টকে যখন ভেক্টর দিয়ে এক্সপ্রেস করব তখন তার পজিশন ভেক্টর দিয়ে এক্সপ্রেস করব, আর যদি আমরা ভেক্টর বলি তো সিম্পলি ভেক্টর। আর ঠিক আছে, তাহলে পয়েন্ট আর ভেক্টর কিন্তু ইকুইভ্যালেন্ট ফর্ম। তাহলে ধরো একটা স্ট্রেট লাইন এ পয়েন্ট দিয়ে পাস করছে, তার মানে এর পজিশন ভেক্টর দিয়ে পাস করছে, এইভাবে ভাবতে পারি। ওকে, আর ধরো পি একটা যে কোনো পয়েন্ট, তাহলে পি এর যে পজিশন ভেক্টর হবে দ্যাট ইজ আর ভেক্টর। তাহলে আর ভেক্টরের সঙ্গে এর একটা সম্পর্ক আমাকে স্থাপন করতে হবে। আর একটা জিনিস বলা আছে যে এই যে লাইনটা সেটা কোনো একটা বি ভেক্টরের সঙ্গে প্যারালাল। সো এইটা একটা বি ভেক্টর অলরেডি দেওয়া আছে যার সঙ্গে এটা প্যারালাল হচ্ছে। তাহলে আমাকে এপির লাইন ইকুয়েশনটা বের করতে হবে। সো বেসিক্যালি মানে এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট যদি পি হয় তাহলে সেই পিটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টরের সঙ্গে একটা আমাকে সম্পর্ক বানাতে হবে। এবার যেটা যে কোনো আর এর জন্য স্যাটিসফাই করা উচিত, ইকুয়েশন মানে তাই বোঝায়। এবার দেখো খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এটা তো গিভেন আর পিটা হচ্ছে একটা পয়েন্ট, তাহলে এপি যে ভেক্টরটা তুমি পাচ্ছ সেটা নিশ্চয়ই বি এর সঙ্গে প্যারালাল। তাহলে এপি সমান এপি ভেক্টর ইজ ক্যান বি রিটেন অ্যাজ সাম টি ইনটু বি ভেক্টর, এটা তো লেখাই যাবে। ঠিক, আচ্ছা এপি কে এবার আমি লিখতে পারি ওপি মাইনাস ওএ, আর ওপি মানেই হচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সমান টিবি ভেক্টর। তার মানে এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি, আর মাইনাস এ সমান টিবি পেয়ে যাচ্ছি। তাহলে আর সমান সমান এ প্লাস টিবি। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমার লাইনের ইকুয়েশনটা কিন্তু আসছে, বোঝা গেল? তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম যে দুটো ভেক্টর যদি পরস্পরের প্যারালেল হয় তাহলে একটা আরেকটার স্কেলার মাল্টিপ্লিকেশন হবে। সো এখানে টিটা কি, এখানে টিটা হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, টিটা এখানে রিয়েল নাম্বার। তো যে কোনো এবার টি যদি তুমি চেঞ্জ করো তুমি যে কোনো পয়েন্ট পেতে পারো। ওকে, সো ডিফারেন্ট টি এর জন্য ডিফারেন্ট পয়েন্ট পাবে অন দ্য লাইন। তাহলে একটা স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট পেতে গেলে একটাই মাত্র আননোন কিন্তু থাকছে, দ্যাট ইজ টি। ওকে, তাহলে যে কোনো পয়েন্টকে তুমি ধরে নিতে পারো এই ফর্মে আছে পয়েন্টটা, আর কোনো একটা কন্ডিশন যদি দিয়ে দেয় তাহলে টি এর ভ্যালু তুমি বের করতে পারবে, তাহলে তুমি এক্সাক্ট পয়েন্টটা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের আইডিয়া। ওকে, তো এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে যে দুটো পয়েন্ট যদি আমার দিয়ে দেওয়া হয়, ধরো এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিল দ্যাট ইজ বি পয়েন্ট, তাহলে বি এরও তাহলে বি এর এখানে আমরা পাবো ঠিক আছে, তার পজিশনে একটা ভেক্টর পাবো। সো এটা একটা ডিফারেন্ট কোশ্চেন হয়ে গেল। সো এখানে যে বিটা বলা হয়েছে সেটা এখানে আলাদা বি। ঠিক আছে, এই বিটা দুটো গুলিয়ে ফেলবে না। ওকে, তাহলে দেখো, তাহলে দুটো পয়েন্ট আমি যেহেতু জানি তাহলে এবি ভেক্টরটা একটা মানে এপি মানে যে লাইনটা পাচ্ছি সেটা বেসিক্যালি এবি ভেক্টরের সঙ্গে প্যারালাল বলতে পারি তো, কারণ এ পয়েন্টও তোমার লাইনের উপরে আছে, বি পয়েন্টটাও লাইনের উপরে আছে। তাহলে এবি ভেক্টরটা কি হয়ে যাবে, প্যারালাল টু দ্য লাইন হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে আমি এইখানে যে বিটা ছিল সেই বিটাকে আমি রিপ্লেস করতে পারি এখানকার এবি ভেক্টর দিয়ে। তাহলে এবি ভেক্টর বলতে এখানে বোঝাচ্ছে বি মাইনাস এ। তাহলে এই ইকুয়েশনে
আমি এই বি এর জায়গায় রিপ্লেস করছি বি মাইনাস এ, দ্যাট ইজ এবি ভেক্টর। এবি ভেক্টর মানেই হচ্ছে বি মাইনাস এ। ওকে, তাহলে এখানে আমার এবি ভেক্টর কত হচ্ছে, বি মাইনাস এ, এই জিনিসটা দিয়ে আমি রিপ্লেস করছি। ওকে, সেই জন্য এই জিনিসটা আসলো। এবার ভাবো এই ইকুয়েশনটাকে তুমি, তাহলে এখানে আর মাইনাস এ, দেখো আর মাইনাস এর প্রত্যেকটা কম্পোনেন্ট, আর মাইনাস এ দেখতে কিরকম, আর ভেক্টরকে আমরা কিভাবে লিখি, এক্স আই ওয়াই জে আর জেড কে, এটা হচ্ছে মানে যে কোনো পয়েন্টকে তুমি এক্স ওয়াই জেড ধরো 3D তে, হ্যাঁ, তাহলে আমরা ভেক্টরের ক্ষেত্রে কি ধরবো, এক্স আই ওয়াই জে জেড কে ধরবো। এই হচ্ছে কানেকশন বিটুইন 3D এন্ড ভেক্টর। এবার তাহলে এ ভেক্টরটা হচ্ছে x1i প্লাস y1j প্লাস z1k, তাহলে এখান থেকে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর এটা কত হবে, দিস ইজ হয়ে যাবে x মাইনাস x1i y মাইনাস y1j প্লাস z মাইনাস z1k, এটা হয়ে যাবে আমার r মাইনাস এ। অন্যদিকে t ইন্টু বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এটা হয়ে যাবে আমার x2 মাইনাস x1k, এইভাবে হয়ে যাবে। তাহলে তুমি এবার কম্পোনেন্ট গুলো তুমি যদি ইকুয়াল করো, তাহলে x মাইনাস x1 সমান সমান হয়ে যাবে t ইন্টু x2 মাইনাস x1। সিমিলারলি y মাইনাস y1 সমান সমান t ইন্টু y2 মাইনাস y1, এইরকম করে হবে। তাহলে এদের যে রেশিওটা x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, সেটাও t, y এর ক্ষেত্রেও সেটাও t, z এর ক্ষেত্রেও t, তাহলে এই যে পুরো জিনিসটা আমি t এর সঙ্গে সমান করতে পারছি। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে আমার 3D তে কিন্তু ইকুয়েশনটা চলে আসে। বুঝতে পেরেছ? তাহলে এখানেও কিন্তু তুমি বি এর জায়গায় যদি b1 b2 b3 ধরে নাও বা অন্য কিছু ধরে নাও, তাহলে এখানে ওই জিনিসগুলো বি এর কম্পোনেন্ট গুলো এখানে নিচে আসবে, একই ইকুয়েশন থাকবে, শুধু বি এর কম্পোনেন্ট গুলো এখানে বসবে। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে, দেখো 3D এর ক্ষেত্রে আমরা এই ধরনের ইকুয়েশন পড়েছি, আর ভেক্টরের ক্ষেত্রেও এই সেম জিনিস, তো দুটো একই জিনিস বলতে পারো, জাস্ট দেখতে আলাদা। আচ্ছা, এবি সমান এ মাইনাস বি, না না না, এবি ভেক্টর বলতে আমরা কি বুঝি, এবি ভেক্টর সমান ওবি মাইনাস ও এ, তাই না? এই ছবিটার দিকে তাকালেও হবে যে এ বি মানে এই দিক থেকে যাচ্ছি আমি, এ থেকে বি যাচ্ছি, তার মানে কি তুমি এ থেকে ওতে আসছো, তার মানে এ ও মানে মাইনাস ও এ হলো, তারপরে ও থেকে বিতে যাচ্ছ। তো এখান থেকে ডাইরেক্টলি এ থেকে বিতে যাওয়া, ডাইরেক্টলি যাওয়া ইজ সেম অ্যাজ এ থেকে ওতে যাওয়া তারপরে ও থেকে বিতে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে ওটা হচ্ছে বি মাইনাস এ, আর ও বি মানেই হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কারণ এখানে এ বিটা হচ্ছে পজিশন ভেক্টর। বলো ঠিক আছে? লাস্ট ওই যে 3D যে ইকুইভ্যালেন্ট ফর্ম ইন 3D লাস্ট ইকুয়েশনে x2 x1 হলো ডাইরেকশন রেশিও তো বলা যেতে পারে। হ্যাঁ, x2 x1 y2 y1 এগুলো ডাইরেকশন রেশিও এবির, কারণ আমি বললাম না যে এবি ভেক্টরটাই মানেই হচ্ছে তার ডাইরেকশন রেশিও, ভেক্টর মানেই ডাইরেকশন রেশিও। আর ওটাকে এবিটাকে যদি তুমি ইউনিট ভেক্টরে কনভার্ট করো, তাহলে যেটা পাবে সেটা ডাইরেকশন কোসাইন হয়ে যাবে লাইনটার। বুঝতে পেরেছো? তাহলে লাইন বরাবর তুমি যে কোনো ভেক্টর কনসিডার করো বা তার প্যারালেল, সেটাই হয়ে যাবে ডাইরেকশন রেশিও, মানে তার কম্পোনেন্ট গুলোই ডাইরেকশন রেশিও হয়ে যাবে। ক্লিয়ার হলো? ওকে, তাহলে এবার আমরা মুভ করি। আচ্ছা, এখানে আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল দেখব। সেই কোশ্চেনটা কি বলছে দেখো, কোশ্চেনটা বলছে যে একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, আর একটা লাইন দেওয়া আছে। তাহলে লাইনের ইকুয়েশন আমরা এইভাবে লিখতে পারি, আর ভেক্টর সমান সমান এ প্লাস টিবি, এই ফর্মে লিখতে পারি। তাহলে এই রকম একটা লাইন দেওয়া আছে আর পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট থেকে লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা বের করতে চাইছি, মানে এই ডিস্টেন্সটা কত সেটা আমরা ধরো বের করতে চাইছি। বোঝা গেল? তাহলে আমরা কি করব, আইডিয়াটা হচ্ছে
এটা দু রকম ভাবে করা যেতে পারে। কি রকম? যেমন একটা হচ্ছে যে আমি এখানে একদম এই পয়েন্টটা আমি বের করতে চাইছি, এম পয়েন্টটা, যেটা কি এখানে এম পয়েন্টটা হচ্ছে পিএম ভেক্টরটা তোমার এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার যেন হয়, এইরকম একটা পয়েন্ট আমি বের করতে চাইছি। সেই পয়েন্টটা পেলেই আমি কি করতে পারবো, পিএম এর যা ডিস্টেন্স হবে সেটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে পিএমটাকে আমি এই এম পয়েন্টটাকে ধরতে পারছি এ প্লাস টিবি। এবার টিটা এখানে আননোন। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালুটা আমি বের করতে পারলেই আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই জন্য কি করছি যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি, টেক এ পয়েন্ট এম অন দ্য লাইন সাচ দ্যাট ইএমটা যেন ওই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। আর এই লাইনের সঙ্গে প্যারালাল কি আছে, পি বি বি ভেক্টরটা এই লাইনের সঙ্গে প্যারালাল, তার মানে পিএমটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। বোঝা গেল? তাহলে এই একটা কন্ডিশন আমাদের কিন্তু, এই কন্ডিশন দিয়েই আমরা টি এর ভ্যালুটা বের করতে পারবো। এবার যে কোনো পয়েন্টকে আমি ধরে নিতে পারি এ প্লাস টিবি, তাহলে এমটাকে আমি এ প্লাস টিবি ধরে নিলাম। ওকে, ধরে নেওয়ার পর এবার যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাহলে এই পিএম ভেক্টরের সঙ্গে বিটাকে যদি আমি ডট করি 0 পাবো। তাহলে সেই কন্ডিশন দিয়ে তার মানে এখানে আমি কি করছি, পিএম ভেক্টর ইনটু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, পিএম মানে কি? পিএম মানে হচ্ছে এ প্লাস টিবি, সেখান থেকে ইউটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেটা পেয়ে যাব পিএম ভেক্টর। তার মানে এখান থেকে আমার কি আসবে, এখান থেকে আসবে এ প্লাস টিবি মাইনাস ইউ ডট বি ইজ ইকুয়ালস টু 0। এই কন্ডিশন থেকে তুমি ইউটা তোমার জানা, বি জানা, এ জানা, টিটা আননোন, তাহলে এখান থেকে টি এর ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার টি যখন বেরিয়ে গেল তুমি এম পয়েন্টটা পেয়ে গেলে, এম পয়েন্টটা পেয়ে গেলেই তুমি পিএম এর ডিস্টেন্স বের করে নিতে পারছো। বোঝা গেল? এটা হচ্ছে আমার আইডিয়া। এই আইডিয়াটা আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে অঙ্কটা করব। কারণ এখানে আমরা জানি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস টিবি, তার মানে যে কোনো পয়েন্টকে আমি ধরতে পারি এ প্লাস টিবি ফর্মের, যেখানে টিটা আননোন। বুঝতে পেরেছো? মানে এখানে যদি তুমি একটা পয়েন্ট ধরো, সেখানে টি এর একটা অন্য ভ্যালু থাকবে, এখানের জন্য অন্য টি এর ভ্যালু, জাস্ট টিটাকে চেঞ্জ করো, তুমি অল পয়েন্টস পেয়ে যাবে। একটা বি এর উপরে কিভাবে, মানে বি এর উপরে কিভাবে ডিপেন্ডেন্ট হয়ে এই ফর্মটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে, সেটা তো আগের এখানেই ডিসকাস করলাম না, এই ফর্মটাই তো আমরা অ্যাপ্লাই করছি যে বি এর সঙ্গে ওটা প্যারালাল, এই ফর্ম আছে মানে ওটা বি এর সঙ্গে প্যারালাল আছে। আর এটা একটা ফিক্সড পয়েন্ট, মানে টি যখন 0 হচ্ছে তখন এ পয়েন্টটা পাচ্ছ, তার মানে ওটা এ দিয়ে পাস করছে। এটা তো পারপেন্ডিকুলার আছে এটা না, কোথায় পারপেন্ডিকুলার? মানে পরের স্লাইডে যেটা আছে, না সেটা তো পিএমটা পারপেন্ডিকুলার হচ্ছে, এইটা হচ্ছে বি এর সঙ্গে প্যারালাল, আর পিএমটা হচ্ছে এটা, পিএমটা কার সঙ্গে পারপেন্ডিকুলার? বি এর সঙ্গে, কারণ স্ট্রেট লাইনটা বি এর সঙ্গে প্যারালাল, এটা তুমি বি ধরে নিতে পারো, কোন একটা প্যারালাল ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এখানে তুমি দেখো একটা অঙ্ক দিয়েছে, পি বলে দিয়েছে 2i মাইনাস জে প্লাস 5k, মানে এটা পজিশন ভেক্টর, তার মানে এই পয়েন্টটা 3D তে লিখলে আমি এইভাবে লিখতাম 2 মাইনাস 1 5, এটা 3D তে হতো। আর স্ট্রেট লাইনের ইকুয়েশন বলে দিয়েছে 11i মাইনাস 2 মাইনাস 8, মানে এইরকম, এটা একটা পার্টিকুলার পয়েন্ট, তাহলে এই পয়েন্ট আমি ধরে নিতে পারি এ পয়েন্ট, দ্যাট ইজ 11 মাইনাস 2 মাইনাস 8, এটা একটা পার্টিকুলার পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এম আমি ধরে নিচ্ছি, তাহলে এই ফর্মের হবে। ঠিক আছে, এটাকে আমি এম ধরে নিতে পারি, সো এমটা ধরে নিচ্ছি, তাহলে আমার পিএম কত আসছে, তাহলে পিএম আসছে এ প্লাস টিবি মাইনাস ইউটা, তার মানে ও এম মাইনাস ওপি। এবার ও এম সমান দেওয়া আছে এটা ধরে নিচ্ছি আমি এম, মানে ও এম বেসিক্যালি, তাহলে এই জিনিসটা জাস্ট বসিয়ে দিলাম মাইনাস পি এর ভেক্টর ফর্মটা। ঠিক আছে, এটা বসিয়ে ক্যালকুলেট করলাম, তাহলে এই জিনিসটা হলো। ঠিক আছে, এবার এটা বি এর সঙ্গে ডট করতে হবে, তাহলে বি কত, বি এখানে দেওয়া আছে 10 মাইনাস 4 মাইনাস 11, তাহলে এটার সঙ্গে যদি আমি ডট করি তাহলে এটার সঙ্গে 10 গুণ হবে, এই যে 10, তারপরে এটার সঙ্গে আবার মাইনাস 4 গুণ হবে, সো মাইনাস মাইনাসে প্লাস 4 হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর
কার্টেসিয়ান করলেও একই জিনিস আসবে, মানে দেখো কার্টেসিয়ান আর ভেক্টরে জিনিসটা কিন্তু আলাদা নয়, ঠিক আছে, আইডিয়াটা সেম, তুমি জাস্ট আলাদা ভাবে লিখছো জিনিসটা, কিন্তু আইডিয়াটা মাথায় রাখতে হবে যে আমরা সেম আইডিয়া কিন্তু কার্টেসিয়ানেও করি, সেম জিনিসটা করি, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবে। ওখানে আমরা এরকম করি না যে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডাইরেকশন রেশিও গুলো যদি দেওয়া থাকে, ধরো A1 B1 C1 আর একটা থাকলো A2 B2 C2, তাহলে আমরা কি করি, তাদের ডটটাকে জিরো করি, মানে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 এটাকে জিরো করি। এটা মানেই তো, তাহলে দেখো ভেক্টর নিয়ে ভাবলে কি হবে, A1I B1J C1K, A2J A2I B2J C2K, এই দুটো ডট করা মানেই তো A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান 0, তাই তো না? সেম জিনিসটাই তো আমরা করছি, এইখানে তাই করা হচ্ছে, ঠিক আছে। সো এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, এখানে -4 দিয়ে গুণ করলে এটা +4 হয়ে যাচ্ছে, এখানে -11 দিয়ে +11 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস। সো এই জিনিসটা করলাম, এখান থেকে সিম্পলিফাই করে টি এর ভ্যালু তুমি -1 পাবে। এইবার -1 যেই তুমি বসিয়ে দেবে এই লাইনে, এই ইকুয়েশনে তুমি যদি -1 বসিয়ে দাও তাহলে 0 পাবে, দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি পিএম তাহলে কত, পিএম মানে এখানে -1, টি এর জায়গায় -1 বসালে আমরা পিএমটা পেয়ে যাব, ঠিক। এটাই তো, সরি এটা পিএম না, এইটা পিএম, বাই দ্য ওয়ে এইটা পিএম বা এইটা পিএম, ঠিক আছে, এই লাইনটা। তো এখানে আমি টি এর জায়গায় -1 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা কত হবে 9 - 10 মানে -i, তাহলে এটা -i, একই রকম ভাবে এটা +3j, ওকে, আর এটা -2k, তাহলে এইটা হয়ে গেল আমার পিএম। তাহলে পিএম এর লেংথ কত, তাহলে দেখো এটা হচ্ছে 1 + 9 + 4, মানে এদের স্কোয়ার করে সাম, তাহলে √14 হয়ে গেল আমার লেংথ, বোঝা গেল। সো এইটা একটা কমন আইডিয়া, একদম জেনারেল মেথড। আচ্ছা, আরেকটা ভাবে আমরা করতে পারি অঙ্কটা, জাস্ট একটু অবজার্ভ করো, আমি এটা অন্য স্লাইডে করাচ্ছি, নালে একটু জঘন্য লাগবে দেখতে। লেট মি কপি ইট। দেখো আমরা এখানে প্রজেকশনের আইডিয়া ইউজ করব, ঠিক আছে। তো আমি কি করছি, এটা অঙ্কটা কপি করে নিচ্ছি, আমি এম পয়েন্টটা না বের করে অঙ্কটা কিন্তু করতে পারবো। আচ্ছা, আমার ইকুয়েশনটাও দরকার, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা। আচ্ছা, তাহলে সিচুয়েশনটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমার এখানে একটা কমন পয়েন্ট আমি জানি, এই 11 - 2 - 8 এই পয়েন্টটা আমি জানি অলরেডি, আর এই বি ভেক্টরটা আমি জানি, দ্যাট ইজ বি ভেক্টরটা হচ্ছে এইটা 10 - 4 - 11, সো 10 - 4 - 11, এটা হচ্ছে আমার বি ভেক্টরটা, রাইট। এই বি ভেক্টরটা দ্যাট ইজ অলসো, ওয়েট এ সেকেন্ড, না না সরি, এটা আমি একটা অন্য কিছু ভাবছিলাম, ওটা এর ক্ষেত্রে হবে, ওটা প্লেনের ক্ষেত্রে হবে, এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে ওটা হবে না, আমি যে মেথডটা বলছিলাম সেটা এটা নয়, সরি, এটা দরকার নেই। প্লেনের ক্ষেত্রে ওই সেম যে টেকনিকটা আমি বলতে যাব ভেবেছিলাম সেটা প্লেনের ক্ষেত্রে খাটবে, এর ক্ষেত্রে খাটবে না। স্ট্রেট লাইনের ক্ষেত্রে এইভাবেই আমাকে করতে হবে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। চলো এবার তোমরা একটু মাথাটা ঠান্ডা করে নাও, এবার আমরা বুঝবো স্কিউ লাইন, ঠিক আছে। স্কিউ লাইন বলতে কি বোঝায়, ঠিক আছে। দেখো এই ছবিটা মন দিয়ে বোঝার চেষ্টা করো, এটা একটা ঘরের ছবি দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা ঘর তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে ছাদ, ঠিক।
এটা ফ্লোর, এটা ছাদ। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো ফ্লোর ছাদ? কমেন্ট করে জানাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা ফ্লোর আর ছাদ। হ্যালো, কমেন্ট করে জানাও ফ্লোর বা ছাদ বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে ব্লু লাইনটা একদম ছাদের উপরে, ধরো একটা বাঁশ ফেলে রেখেছো তুমি, ঠিক আছে, ছাদের উপরে বাঁশ বা রড ভাবতে পারো রাখা আছে, আর নিচে একটা বাঁশ রাখা আছে, লাল লাল রঙের বাঁশ রাখা আছে। এইবার তুমি ভাবো এই লাল রঙের যে বাঁশটা আর নীল রঙের যে শিকটা, এদেরকে তুমি যদি দুদিকে ইনফাইনাইটলি বাড়িয়ে দাও, এরা কখনো মিট করবে? বলো, এরা কখনো মিট করবে? হ্যাঁ কি না? একটা ছাদে আছে, একটা মেঝেতে আছে, করবে না। আর এরা কিন্তু প্যারালেলও নয়, এই লাইন দুটো প্যারালেলও বলতে পারছি না, ঠিক আছে। প্যারালেল মানে তো এইরকম হয়, এটা হচ্ছে প্যারালেল। দেখো, প্যারালেল লাইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু একই প্লেনে লাই করে, মানে প্যারালেল হলেই তাদেরকে একটা প্লেনে তুমি লাই করাতে পারবে। এই দুটো লাইনকে কখনোই একটা সেম প্লেনে তুমি রাখতে পারবে না, ঠিক আছে। এইটা হচ্ছে আমার স্কিউ লাইনের বৈশিষ্ট্য। এরকম তুমি প্রচুর স্কিউ লাইন তুমি দেখতে পাবে, নিজের ঘরের দিকে তাকালেই ওখানে কিন্তু স্কিউ লাইন দেখতে পাবে। সৈকত, সৈকত হ্যালো, যে এখনই জয়েন করলে, সৈকত তুমি কিন্তু প্রত্যেকবার কিন্তু দেরি করে জয়েন করো, এটা কিন্তু করবে না। হয় তুমি টাইমে জয়েন করবে, না হলে জয়েনই করবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো স্কিউ লাইন বোঝা গেল। এরকম আমাদের ঘরের দিকে তাকালে দেখবে প্রচুর স্কিউ লাইন, একটা মেঝেতে একটা লাইন কল্পনা করো আর ছাদের উপরে একটা লাইন কল্পনা করো, জাস্ট প্যারালেল না হলে সেটা স্কিউ লাইন হবে, ঠিক আছে। তো এই হচ্ছে স্কিউ লাইন, এবং এদের মধ্যেকার দূরত্ব বলতে দেখো, তাহলে আমি একটা জিনিস করতে পারি যে এই যে যেমন এই ব্লু লাইনটা ছাদের প্লেনের উপরে লাই করছে, আর এটা ফ্লোরের প্লেনে লাই করছে, এবং ছাদ আর ফ্লোরটা দেখো প্যারালেল। তো এইরকম তুমি অলওয়েজ করতে পারো যে দুটো স্কিউ লাইনকে দুটো প্যারালেল প্লেনে, ডিস্টিংক্ট প্যারালেল প্লেনের উপরে লাই করাতে পারো। এখানে যেমন ছাদ আর ফ্লোর আছে, ঠিক আছে। এই জিনিসটা তুমি কিন্তু যে কোনো স্কিউ লাইনের ক্ষেত্রে করতে পারো, ভালো কথা। এইবার তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স যদি আমি বলি, সেটা হবে এই দুটো ছাদ আর ফ্লোরের মাঝে যে ডিস্টেন্স, সেটাই হবে শর্টেস্ট ডিস্টেন্স। বোঝা গেল? তাহলে এখানে আমার শর্টেস্ট ডিস্টেন্স হবে দ্যাট ইজ বি আর কিউ এর মধ্যেকার ডিস্টেন্স। বলো এইটুকু ক্লিয়ার কিনা? ছবিটা কিন্তু তাকাতে হবে, মানে তুমি একটু কল্পনাও করতে হবে নিজেকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি যে বি কিউটাই হচ্ছে আমার রিকোয়ার্ড শর্টেস্ট ডিস্টেন্স। এবার দেখো বি কিউ এর বৈশিষ্ট্য কি। বি কিউটা এমন ভাবে আছে, দেখো বি কিউটা এই ছাদের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার, মানে এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে এটা যেহেতু 3D তে আছে বলে আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু এটা কিন্তু দুটোই 90 ডিগ্রি পরস্পর। এখানে যেমন এটা একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা বোঝা যাচ্ছে, এটাও কিন্তু তাই, ঠিক আছে। তাহলে এই যে বি কিউ এর যে লাইনটা হলো, সেটা তোমার দুটো লাইনের সঙ্গেই পারপেন্ডিকুলার, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে যে লাইনটা শর্টেস্ট ডিস্টেন্স তৈরি করবে, সেইটা দুটো লাইনের সঙ্গেই পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। তার মানে এই বরাবর তুমি যদি একটা ভেক্টর জানো, প্যারালেল ভেক্টর, আর এই বরাবর যদি একটা প্যারালেল ভেক্টর যদি তুমি জানো, এই দুটোকে ক্রস করলেই তুমি কিন্তু বি কিউ লাইনের বরাবর একটা ভেক্টর তুমি পেয়ে যাবে, রাইট। বি কিউ মানে বি কিউ লাইনের প্যারালেল একটা ভেক্টর পেয়ে যাবে ওই দুটোকে ক্রস করলেই, কারণ ওই দুটোর সঙ্গেই ওটা পারপেন্ডিকুলার। তাহলে এই বরাবর বি কিউ বরাবর আমি একটা ইউনিট ভেক্টর বের করেছি, দ্যাট ইজ এন ক্যাপ, ওকে। তাহলে এবার কি হলো, এইবার দেখো, এইবার
যেহেতু এইটা একটা লাইন, তাহলে আমি একটা পয়েন্ট কিন্তু অলওয়েজ পাবো। এই লাইনের উপরে একটা পয়েন্ট আমি এল পাবো, আর এর উপরে একটা এম পাবো। যে কোনো আরবিট্রারি দুটো পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটা এল আর একটা এম। এইবার ভাবো ছবিটাকে আমি একটু অন্যভাবে আঁকছি। ধরো এইটা হচ্ছে আমার এল এম, এটা এল, এটা এম, আর এইটা হচ্ছে আমার এন ক্যাপের মানে এই প্যারালাল ভেক্টরটা। এবার দেখো এই এল থেকে তুমি যে লাইনটা ড্র করেছো এল কিউ, তাহলে এল কিউ হবে এটা, যেটা পারপেন্ডিকুলার হবে এর সঙ্গে। দেখো এই এন ক্যাপের সঙ্গে পারপেন্ডিকুলার আছে এটা। আবার এম থেকেও লাইনটা যেটা এসছে সেটাও কিন্তু পারপেন্ডিকুলার। দেখো এম থেকে এসছে, এটাও পারপেন্ডিকুলার। তাহলে সিচুয়েশনটা কিন্তু এইরকম, হ্যাঁ কি না বলো? এইবার এইটা যদি হয় তাহলে আমি কি বলতে পারি না যে এইটা হচ্ছে আমার প্রজেকশন অফ, তাহলে এই জিনিসটা, তাহলে বি কিউ ইজ প্রজেকশন অফ এল এম অন এন ক্যাপ বা বি কিউ, এটা বলতে পারি? বলো এইটুকু বলতে পারি কিনা যে বি কিউটা হচ্ছে প্রজেকশন অফ এল এম অন, মানে প্রজেকশন অফ এল এম বললেই এনাফ, মানে এটা আর আলাদা করে প্রজেকশন অফ এল এম অন, হ্যাঁ অন এন ক্যাপ, ঠিক আছে না? এবার আমরা প্রজেকশনের জানি ফর্মুলা জানি যে এইটা যদি ইউনিট ভেক্টর নিই নিচে, আর এইটা যদি এল এমটা যদি আমি জানি এল এম ভেক্টরটা, তাহলে এই দুটোকে ডট করে দিলে আমি প্রজেকশন পেয়ে যাবো, মানে এই লেন্থটা পেয়ে যাবো। এটা প্রজেকশন থেকে আমরা জানি। তাহলে এল পয়েন্টটা আমি জানি, এম পয়েন্টটা জানি, তাহলে এল এম ভেক্টরটা জানি, সেখান থেকে ডট করে দিলেই আমি এটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য আইডিয়া। ওকে, তাহলে এই আইডিয়াটাই আমরা এবার এক্সিকিউট করব। তাহলে দেখো এই জিনিসটা নিশ্চয়ই লেখাগুলো এবার ক্লিয়ার হয়ে যাবে তোমার। দিস কিউ লাইন্স কিউ এল, এই যে লাইনটা ছাদের উপরের লাইনটা কিউ এল, আর এম নিচের লাইনটা এম, লাইজ অন ডিস্টিংক্ট প্যারালেল প্লেনস, দ্যাট ইজ ছাদ আর ফ্লোর। সাবিনা, হ্যালো, শাবনম, শাবনম শুনতে পাচ্ছ? যাই হোক, তো ডিস্টিংক্ট প্লেনে লাই করছে, এটা নন ইন্টারসেক্টিং, নন প্যারালাল, এই জিনিসটা মানে লাইন দুটো নন প্যারালাল, কিন্তু যে দুটো প্যারালাল প্লেনে লাই করছে এটা আমি বলতে পারি। তাহলে বি কিউটাই হচ্ছে আমার শর্টেস্ট ডিস্টেন্স, হ্যাঁ বি কিউটাই দুটো লাইনের সঙ্গেই পারপেন্ডিকুলার, এই জিনিসটা বলা হয়েছে। যেহেতু দুটো লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার সেই জন্যই এল এম বি কিউটা এল এম এর প্রজেকশন হচ্ছে। তাহলে যেই আমি প্রজেকশন পেয়ে গেলাম, প্রজেকশনের ফর্মুলা জানি যে এল এম ডট এন ক্যাপ, যেটা এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং বি কিউ। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে গেলাম। তাহলে বি কিউটাই হচ্ছে আমার ডিস্টেন্স বিটুইন ফ্লোর অ্যান্ড ছাদ, ঠিক আছে? তো এই হচ্ছে আইডিয়া, এটাকেই আমরা এক্সিকিউট করে প্রসেসটাকে ভালো করে লিখে দিচ্ছি। দেখো তাহলে আমাদের এইরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকতে পারে, a1 প্লাস টি বি ওয়ান, L2 কেও দেওয়া থাকতে পারে এইরকম, a2 প্লাস ল্যামডা b2, যেখানে এখানে ল্যামডাটাকে অন্য হিসাবে নেওয়া হয়েছে। তার মানে এখানে এল পয়েন্টটা বেসিক্যালি আমি এখানে এল পয়েন্টটা পেয়ে যাচ্ছি a1, আর এম পয়েন্টটা পেয়ে যাচ্ছি a2, এই দুটো ভেক্টর কিন্তু আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি, ঠিক? আচ্ছা, এবার তাহলে L1 এর সঙ্গে প্যারালাল একটা ভেক্টর b1 দেওয়া আছে, এখানে b2 দেওয়া আছে, তাহলে এই দুটোকে ক্রস করলেই আমি পারপেন্ডিকুলার ভেক্টর পেয়ে যাব, দ্যাট ইজ bq বরাবর ভেক্টর পেয়ে যাব, এবং সেটার বরাবর ইউনিট ভেক্টর আমার চাই। তাহলে আমি কি করলাম, n ক্যাপ সমান b1 ক্রস b2 ডিভাইডেড বাই তার লেংথ, ঠিক আছে? তাহলে এইভাবে আমি n ক্যাপটা পেয়ে যাচ্ছি। আর a2 মাইনাস a1 করলে আমি পেয়ে যাচ্ছি lm, তাহলে lm এর সঙ্গে n ক্যাপে ডট করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমার ডি ভেক্টরটা হয়ে যাচ্ছে, দেখো a2 মাইনাস a1 ডট n ক্যাপ, n ক্যাপ মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে দেখো কত সহজেই আমরা এই জিনিসটা লিখতে পারছি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো জিনিসটা ছবির মতো পরিষ্কার তো?
ছবি এঁকেই দেখিয়েছি। ঠিক আছে, এই ছবিটা বারবার ভালো করে বুঝবে, তাহলে আর কোনো সমস্যা হবে না স্কিউ লাইনের। ঠিক আছে, তোমার এল আর এম দুটো পয়েন্ট তুমি অবশ্যই পাবে। হ্যাঁ, আর ওই দুটো প্যারালাল ভেক্টরও অটোমেটিক পেয়ে যাবে, দুটোকে ক্রস করবে ইউনিট ভেক্টর বানাবে, এন ক্যাপ পেয়ে যাবে, ডট করবে, অ্যান্সার পেয়ে যাবে। খুব সিম্পল, আর খুব বড়ও কিন্তু মানে ক্যালকুলেশন একটু বড় হবে, বাট খুব বেশি বড় হবে না। তুমি যদি প্রসেসগুলো মনে রাখো খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, গুড। এবার আসছে নেক্সট হচ্ছে যে দুটো লাইন কখন ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, এবার প্রশ্নটা ভালো করে বোঝো যে দুটো লাইন কখন ইন্টারসেক্ট করবে। তাহলে ইন্টারসেক্ট করবে তার মানে বুঝবো যে তারা প্যারালেল হবে না। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তারা প্যারালেল হবে না, তার মানে B1 আর B2 প্যারালেল হবে না, আর প্যারালেল না হলে তাদের ক্রসটা 0 হবে না। তার মানে আমি এটা ধরে নিচ্ছি যে B1 B2 ক্রস করলে 0 হবে না। 0 যখন হবে না, আরেকটা জিনিস, এবার যখন এরা প্যারালেল নয়, এবার ওদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স তাহলে 0 হওয়া উচিত। ঠিক, শর্টেস্ট ডিস্টেন্স যদি 0 হয় তার মানেই ওরা ইন্টারসেক্ট করে যাচ্ছে, ঠিক কি না? তার মানে এইটা ওপরের অংশটুকু 0 হয়ে যাবে, তার মানে A2 মাইনাস A1 ডট B1 ক্রস B2 এই ভ্যালুটা কি হবে? 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে তুমি A1 আর A2 যদি দেওয়া থাকে, ধরো ভ্যালু দেওয়া আছে, মানে এটার বক্স প্রোডাক্টটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে A2 মাইনাস A1 কমা B1 কমা B2 এই বক্সটা 0 হয়ে যাচ্ছে। আর বক্সটাকে ডিটারমিনেন্ট আকারে তুমি লিখতেই পারো। ঠিক আছে, বক্সটাকে ডিটারমিনেন্ট আকারে লিখতে হবে, তাহলে এই ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। তার প্রথমে লিখতে হবে আমার x2 মাইনাস x1, y2 মাইনাস y1, লিখেই দিই y2 মাইনাস y1, z2 মাইনাস z1। আর এখানে b1 b2 এইটাকে আমি l1 m1 n1 l2 m2 n2 এইটা 0 হতে হবে, তাহলে তারা ইন্টারসেক্ট করে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো 3D এর কনসেপ্ট আমরা এখানে কিন্তু ডিরাইভ করতে পারলাম ইউজিং ভেক্টর। ওকে, তো মনে রাখতে হবে আমাদেরকে এই জিনিসটা। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। ঠিক আছে, দুটো লাইন যদি প্যারালাল হয় তাদের মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে বের করব? তাহলে এই যে প্যারালাল লাইন, তাহলে প্যারালাল যদি হয় আমি দুটো লাইনকে এইভাবে লিখতেই পারবো, মানে এখানে বিটা দেখো কমন থাকবে কারণ দুটোই বি এর সঙ্গে প্যারালাল, তাহলে আমি এখানে বিটাকে সেম রাখতে পারি। ওকে, তাহলে এইভাবে আমি ধরে নিতে পারি দুটো লাইনের ইকুয়েশনকে, রাইট? এটা ধরার পর তাহলে এটাও বি এর সঙ্গে প্যারালাল, এটাও বি এর সঙ্গে প্যারালাল। ভালো কথা, এখানে একটা পয়েন্ট A1 আছে, সেটা নোন পয়েন্ট, এখানে একটা A2 পয়েন্ট, সেটা একটা নোন পয়েন্ট। ঠিক আছে, তার মানে এই ভেক্টরটা আমি জানি। আচ্ছা, এই ভেক্টরটা যেহেতু আমার কাছে জানা আর এই বিটাও জানা, তার মানে এই থিটাটাও জানা। হ্যাঁ, এই থিটাটাও জানা, তাহলে এই থিটাটা যেহেতু জানা, তাহলে এই লম্ব দূরত্ব আমি এখান থেকে পেয়ে যাব, এটাই হচ্ছে আমার ডিস্টেন্সটা। তার মানে এটা যদি থিটা হয় তাহলে, আর এইটা হচ্ছে A1 মাইনাস A2 এর লেংথ, তাহলে এইটা হয়ে যাবে কত? বাই দিস ত্রিভুজ থেকে আমি পেয়ে যাচ্ছি, এটা হয়ে যাবে এই লেংথটা ইন্টু সাইন থিটা। দেখো এই জিনিসটা আমরা ত্রিভুজের ধর্ম থেকে পেয়ে যাচ্ছি, আর এখানে যেহেতু সাইন থিটা ইনভলভড আছে তার মানে ক্রস ইনভলভড আছে। ঠিক, তার মানে এবার আমি এটাকে এইভাবেও ভাবতে পারি যে এটা হচ্ছে A2 মাইনাস A1, আর এই বি বরাবর যদি আমি ইউনিট ভেক্টর নিয়ে নিই তার সঙ্গে ক্রস করে দিতে পারি, তাহলে বি বরাবর ইউনিট ভেক্টর করার জন্য এখানে এটা দিয়ে ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, সবসময় এটা খেয়াল রাখবে যে এইরকম ছবিটা খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমার এ ভেক্টর হয় আর এই বরাবর যদি আমার বি ভেক্টর হয়, যার ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ,
তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এ ডট এন ক্যাপ, আর এইটুকু ডিস্টেন্স দ্যাট ইজ লম্ব ডিস্টেন্স সেটা হবে এ ক্রস এন ক্যাপের এটা হবে। বুঝতে পেরেছো? তাহলে এই আমি যখন এই বরাবর ডিস্টেন্সটা বের করব তখন ডট করব, আর এই বরাবর যখন করব তখন ক্রস করব। ঠিক বোঝা গেল? এই ছবিটা কিন্তু আমরা মনে রাখা উচিত, তাহলেই দেখো গল্পটা সহজ হয়ে যাচ্ছে। আর এই জন্য আমি এখানে বিটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করতে হয়েছে। ঠিক আছে, সে বিটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করার জন্য এখানে বি আর এখানে বি এর লেন্থ দিয়ে ডিভাইড করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন। ক্লিয়ার হয়েছে বলো? ঠিক আছে। আর তুমি যদি এখানে ডাইরেক্টলি বি এর দেখো যে ইউনিট ভেক্টর আছে, তাহলে জাস্ট ক্রস করে দিলে অ্যান্সার পেয়ে যাব। ক্রস করে তার লেন্থটা বের করতে হবে, সিম্পল। এই হচ্ছে আইডিয়া। এবার আসছি ডিফারেন্ট সিচুয়েশন ফর টু লাইনস। দেখো 3D তে দুটো লাইন যদি যে কোনো দুটো লাইন দিয়ে দিই তাহলে 4 ধরনের সিচুয়েশন হতে পারে। কি কি? একটা হচ্ছে যে তারা প্যারালাল হতে পারে, নন কোইন্সিডেন্ট, মানে এইরকম হতে পারে। ঠিক, প্যারালাল কিন্তু মানে সমাপতিত হচ্ছে না। ঠিক আছে, প্যারালাল বাট নন কোইন্সিডেন্ট। অথবা দুটোই সেম লাইন হয়ে যেতে পারে, মানে দুটোই প্যারালাল এইরকম হয়ে যেতে পারে, মানে দুটো মিশে যেতে পারে। অথবা তারা ইন্টারসেক্টিং হতে পারে, আর এটাও যদি না হয় তাহলে তারা স্কিউ লাইন হতে পারে, স্কিউ লাইন হতে পারে। ঠিক আছে, এই দুটো 4টে সিচুয়েশন আসতে পারে। এবার আমি কোন কন্ডিশন দেখে কি করে বুঝবো যে কোনটা হবে? দেখো, প্যারালাল বাট নন কোইন্সিডেন্ট। তাহলে প্যারালাল হওয়ার জন্য B1 আর B2 প্যারালাল হতে হবে, তার মানে এদের ক্রসটা 0 হতে হবে, তাহলে প্যারালাল হয়ে গেল। আচ্ছা, নন কোইন্সিডেন্ট মানে এদের মাঝের ডিস্টেন্সটা 0 হওয়া চলবে না। আর ডিস্টেন্স আমরা কিভাবে পাচ্ছি? দেখো A2 মাইনাস A1 ক্রস B1 B করে, তাহলে এই ক্রসটা যদি 0 না হয় তাহলেই তারা সমাপতিত হবে না, তার মানে এই ক্রসটাকে 0 হওয়া চলবে না। বোঝা গেল? তাহলে যদি B1 আর B2 ক্রসটা 0 হয় তার মানে প্যারালাল, আর যদি এই ডিফারেন্স এইটা যদি ক্রসটা নন জিরো হয় তার মানে ওরা নন কোইন্সিডেন্ট প্যারালাল লাইন হবে। ওকে, আর যদি এটা 0 হয়ে যায় আর এটাও যদি 0 হয়ে যায় তাহলে বুঝবো ওরা সেম লাইন। অ্যাকচুয়ালি এটা সবগুলো যদি 0 হয়ে যায় তাহলে ওটা মানে কোইন্সিডেন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার স্কিউ লাইনের ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে এই ডিস্টেন্সটা যদি মানে A2 মাইনাস A1 ক্রস ডট B1 ক্রস B2 এইটা যদি নন জিরো ভ্যালু হয় তাহলে স্কিউ লাইন হবে, আর এটা যদি 0 হয়ে যায় তাহলে ওরা ইন্টারসেক্টিং লাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইন্টারসেক্টিং এর ক্ষেত্রে এটা আমরা নন জিরো ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই সিচুয়েশনটা আমরা বুঝে গেলাম। বলো, কারো কোনো ডাউট আছে এখানে? এনি ডাউট? ঠিক আছে, ভেরি গুড। চলো এবার আমরা ইকুয়েশন অফ এ প্লেন, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ইকুয়েশন অফ এ প্লেন, এটাও খুব ভালো। তাহলে এই যে ছবিটা তোমরা বোঝো, এখানে একটা ব্লু কালারের হালকা কালারের একটা প্লেন আমি দেখিয়েছি। ঠিক আছে, আর এই প্লেনের উপরে একটা লম্ব ভেক্টর আমি দেখিয়েছি, দ্যাট ইজ এন ভেক্টর। এন ভেক্টরটা কি? এখানে কিন্তু লম্ব ভেক্টর। ওকে, এখানে ভেক্টর চিহ্ন যখন আমি দিই তখন বুঝতে হবে এটা মে নট বি ইউনিট ভেক্টর। যখন ক্যাপ দেব তখন ইউনিট ভেক্টর বুঝবে। এটা জেনারেল পারসেপশন। এবার অনেক সময় ভুলও হতে পারে, মিস্টেক হয়ে যেতে পারে, বাট এটা আমি মিন করছি। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে একটা পয়েন্ট আমি নিয়েছি এ পয়েন্ট। হ্যাঁ, মানে যেটা গিভেন, মানে একটা প্লেন আছে তো সে প্লেনের উপরে একটা পয়েন্ট ধরো গিভেন দেওয়া আছে তোমার, আর ওর যে কোনো একটা পয়েন্ট ধরো পি নিয়েছি, তুমি যে কোনো নিতে পারো।
এইটা যদি লম্ব হয়, প্লেনের সঙ্গে যদি লম্ব হয়, তাহলে পি যে কোনো পয়েন্টই হোক না কেন, এই পয়েন্টটাও যদি হতো তাহলেও এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো। ঠিক আছে, তুমি একটা ভাবো, তোমার হাতের উপরে একটা প্লেনকে খাড়াভাবে যদি রাখো, তাহলে সেই প্লেনটা এবার প্লেনের উপরে তোমার হাতের উপরে যে কোনো পয়েন্ট নাও, আর তার ওই পেনটার মূল বিন্দুটা জয়েন করে যে ভেক্টরটা পাবে তার সঙ্গে তোমার পেনটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। পয়েন্টটা হাতের উপরে যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, তো এই সিচুয়েশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, পিটা যদি এখানেও থাকে, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, কারণ এটা খাড়াভাবে আছে। তো যে কোনো পয়েন্ট পি এর জন্য তাহলে এপি ভেক্টরটা এন এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। আর এপি মানেই পি মাইনাস ওপি মাইনাস ও এ, তার মানে আর মাইনাস এ। তাহলে এই ভেক্টরটাকে আমি লিখছি আর মাইনাস এ। ওকে, তাহলে আর মাইনাস এ এর সঙ্গে এন এর ডট করলে আমরা 0 পাবো। ঠিক আছে, তাহলে প্লেনের যে কোনো প্লেনের জন্য তোমার দুটো জিনিস দরকার হবে, একটা হচ্ছে ওর একটা নর্মাল ভেক্টর, আর একটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট দেওয়া থাকবে আর একটা পারপেন্ডিকুলার ভেক্টর দ্যাট ইজ এন দেওয়া থাকবে। তাহলে এন আর পয়েন্টটা যদি দেওয়া থাকে, তাহলে লাইনের ইকুয়েশনটাকে আমি লিখতে পারি আর মাইনাস এ ডট এন ইকুয়ালস টু 0, অথবা আর ডট এন সমান সমান এ ডট এন। ঠিক আছে, মানে এ ভেক্টরের সঙ্গে ডট এন এর ডট করলে যে একটা ভ্যালু হবে, ফিক্সড ভ্যালু হয়ে যাবে, সেইটাকে তুমি ডি দিয়ে লিখতে পারো। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে তোমার ইকুয়েশন অফ এ প্লেন। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা যদি নর্মাল ফর্মে কনভার্ট করতে চাই, নর্মাল ফর্ম বলতে যে এই ছবিটা তুমি মাথায় রাখবে, যেমন স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা করেছিলাম, এটা ধরো অরিজিন, আর এই প্লেনটাকে আমরা এমনভাবে দেখছি যেন প্লেনটা আমার চোখের ভেতর দিয়ে যাচ্ছে এরকম। ঠিক আছে, মানে খারাপভাবে আমি দেখছি, সেই জন্য প্লেনটাকে একটা স্ট্রেট লাইন দেখাচ্ছে, মানে আমার চোখকে ভেদ করে চলে যাচ্ছে প্লেনটা, বুঝতে পেরেছো? এইরকম, এইটা হচ্ছে অরিজিন। তাহলে অরিজিন থেকে আমি প্লেনের উপরে একটা লম্ব টানছি যার ডিস্টেন্স হচ্ছে পি। ঠিক আছে, এই ভেক্টরটাই, এটার ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ, বোঝা গেল? আর অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে পি। তাহলে এই দুটো ইনফরমেশন যদি আমরা জানি, তাহলে আমি প্লেনের ইকুয়েশনটাকে লিখতে পারবো আর ডট এন ইকুয়ালস টু পি। সেম জিনিসটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা 2D তে করেছিলাম। দেখো আর ডট এন ইকুয়ালস টু পি, সেম 2D তে যেটা স্ট্রেট লাইন, 3D তেই সেটা প্লেনের মতো বিহেভ করছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে প্লেনের ইকুয়েশন। এটাকে নর্মাল ফর্ম বলা হচ্ছে কারণ এখানে এনটাকে নেওয়া হচ্ছে ইউনিট ভেক্টর, যার ফলে পিটা হয়ে যাচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এনটা যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে এন ভেক্টরটা তোমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে দ্যাট ইজ কস আলফা, দ্যাট ইজ আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা, জেড অ্যাক্সিসের সঙ্গে গামা, তাহলে কস আলফা কস বিটা কস গামা হয়ে যাবে ডাইরেকশন কোসাইন কার, এই নর্মালের ডাইরেকশন কোসাইন হয়ে যাবে। তখন এবার এক্সটাকে, এই আরটাকে তুমি লিখতে পারো এক্স আই, ওয়াই জে, জেড কে। তখন এই ইকুয়েশনটা দেখতে হয়ে যাবে ডট করার পর এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা প্লাস জেড কস গামা ইকুয়ালস টু পি। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের 3D তে নর্মাল ফর্ম। ঠিক আছে, 3D তে এটা নর্মাল ফর্ম হয়ে যাচ্ছে। আর এইটাকে আমি তখন 3D তে যদি লিখি, এনটা তো যে কোনো একটা ভেক্টর, তখন এইটা দেখতে হয়ে যাবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি এক্স ইজ ইকুয়ালস টু ডি, এরকম দেখতে হয়ে যাবে, যেখানে এ বি সিটা হয়ে যাবে আমার নর্মালের ডাইরেকশন রেশিও হয়ে যাবে। ডাইরেকশন কোসাইন তখন বলবো না, কারণ এখানে এন ভেক্টর, যে কোনো একটা ভেক্টর আছে, ওটা ইউনিট ভেক্টর হলে ডাইরেকশন কোসাইন, যে কোনো ভেক্টর হলে ডাইরেকশন রেশিও। ঠিক আছে, তাহলে এখানে এবিসি হচ্ছে আমার প্লেনটার যে নর্মাল, তার ডাইরেকশন রেশিও বোঝাবে। ওকে, আর সেটাকেই যদি আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে ডিভাইড করি দুদিকে, তাহলে সেটা নর্মাল ফর্মে চলে আসবে এবং সেটা এরকম হয়ে যাবে দেখতে। ঠিক আছে, কস আলফা কস বিটা কস গামা। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার ধরো তোমাকে পাসিং থ্রু ইন্টারসেকশন অফ টু প্লেনস,
মানে একটা স্ট্রেট লাইন যেটা না একটা প্লেন যেটা দুটো প্লেনের ইন্টারসেকশন মানে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন দিয়ে পাস করছে এইরকম প্লেনের ইকুয়েশন তুমি বের করতে চাইছো। ঠিক আছে, তো এইরকম অনেকগুলো প্লেন আমি পেতে পারি। ধরো এইরকম একটা প্লেন আছে আর এইরকম একটা প্লেনকে দিয়ে তুমি যদি কাট করো, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এরকম, তাহলে এই যে লাইনটা তুমি পাচ্ছ দ্যাট ইজ দ্য ইন্টারসেক্টিং লাইন। ঠিক, তাহলে এই ইন্টারসেক্টিং লাইন দিয়ে তুমি অনেকগুলো প্লেন কিন্তু পেতে পারো, তো সেই প্রত্যেকটা প্লেনের ইকুয়েশনকে এইভাবে লেখা যেতে পারে খুব সহজভাবে, r.n1 - d প্লাস ল্যামডা r.n2 - d ইকুয়ালস টু 0। এইভাবে ল্যামডার ভ্যালু চেঞ্জ করে করে তুমি ডিফারেন্ট প্লেনের ইকুয়েশন পেতে পারো। সো প্রত্যেকটা ল্যামডার জন্য এক একটা প্লেন পাবে। এবার তোমার যদি আরো একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে তাহলে ল্যামডার একটা ফিক্সড ভ্যালু পাবে, তার জন্য তুমি একটা ফিক্সড প্লেন পেয়ে যাবে। এবার অনেক সময় হয় কি যে তুমি এটা আমি স্ট্রেট লাইনের ক্ষেত্রে একটা হয়েছিল তোমাদের, হ্যাঁ, তোমরা বলেছিলে স্যার ল্যামডার তো কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না, তখন কি হবে? ধরো ল্যামডার ভ্যালু যদি 0 হয় তাহলে তো এই প্লেনটা বোঝাবে, আর ল্যামডার ভ্যালু যদি বের করতে না পারো, মানে এইরকম সিচুয়েশন চলে আসলো, ধরো 0 ইন্টু ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 ইন্টু ল্যামডা, বা ল্যামডাটা কেটে যাচ্ছে আর আলটিমেটলি, বা এইভাবে বলতে পারি 1 ইন্টু ল্যামডা, 0 ইন্টু ল্যামডা আর এদিকে 1 ইন্টু ল্যামডা, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ল্যামডা কেটে গিয়ে 0 ইকুয়ালস টু 1 চলে আসে। এইরকম সিচুয়েশন যদি চলে আসে তাহলে বুঝবে যে এখানে ল্যামডা সমান ইনফিনিটি। ঠিক আছে, তাহলে ল্যামডা সমান ইনফিনিটি চলে আসবে। এরকম যদি সিচুয়েশন কোনোদিন, না এটা 0 হবে না, ধরো এখানে আরেকটা আমি দাঁড়াও, আচ্ছা এখানে যদি আচ্ছা দুদিকে একই সমান ধরো চলে আসলো, এটা 1 ইন্টু ল্যামডা, এটা 1 ইন্টু ল্যামডা, তার মানে অ্যাকচুয়ালি দুদিকটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে আলটিমেটলি কোনো ল্যামডার ভ্যালু তুমি পাচ্ছ না, তখন বুঝবে যে ল্যামডার ভ্যালু ইনফিনিটি, আর ইনফিনিটি হলে তখন এই ইকুয়েশনটাই অ্যান্সার হবে। ঠিক আছে, সো ল্যামডা যদি বের করতে না পারো তখন এই ইকুয়েশনটা হবে, ল্যামডা যদি মানে 0 হয় তখন এটা হবে, আর অন্য কিছু হলে তো এইভাবে বসিয়ে দিয়ে করতে পারবে। ঠিক আছে, এইটা মাথায় রাখবে যে যদি ল্যামডাটা সলভ করা না যায় তখন এই প্লেনটাকেই মিন করবে অ্যান্সারটা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা পুরো মানে এখানে যা যা জিনিস করা হয়েছে পুরোটা আমরা স্ট্রেট লাইনে যেরকম করেছিলাম 2D এর ক্ষেত্রে সেম জিনিস এখানেও করা হচ্ছে। ঠিক আছে, সো অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, তাহলে ওখানে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন করেছিলাম, সেখানেও এই সেম জিনিস। তাহলে দুটো প্লেনের মধ্যেকার অ্যাঙ্গেল মানে হচ্ছে তাদের নর্মালের মধ্যেকার অ্যাঙ্গেল, তার মানে n1 আর n2 ভেক্টরের মধ্যে যা অ্যাঙ্গেল হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে cos থিটা ইকুয়ালস টু n1 আর n2 এর মধ্যেকার অ্যাঙ্গেল, সেই ডেফিনেশন দিয়ে আমরা বের করতে পারছি। আচ্ছা, ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ প্লেন, তার মানে এখানে একটা প্লেন দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স তুমি বের করতে চাইছো, তাহলে কিভাবে বের করবে? টেকনিক হচ্ছে সেম, যেভাবে আমরা 2D তে একটা স্ট্রেট লাইনের থেকে একটা পয়েন্ট ডিস্টেন্স বের করি, সেটা কিভাবে করি? পয়েন্টটা বসিয়ে দিয়ে তাকে আমরা √a² + b² দিয়ে ভাগ করি। এখানেও তেমনি মানে বেসিক্যালি ওটাকে নর্মাল ফর্মে কনভার্ট করে ডিস্টেন্সটা আমরা বের করি। তাহলে এখানেও নর্মাল ফর্মে যদি কনভার্ট করা হয় তাহলে এখানে n এর এটা দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, বা আমরা কি করছি একই রকম ভাবে a পয়েন্টটা বসিয়ে দিচ্ছি, তাহলে r এর জায়গায় a বসাচ্ছি, তাহলে a.n - d ডিভাইডেড বাই এই যে n ভেক্টরটার লেংথ মানে √a² + b² + c²। ঠিক আছে, তো ওই সেম কনসেপ্ট কিন্তু, হ্যাঁ, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আর প্লেনের ক্ষেত্রে একই কনসেপ্ট। ওকে, আচ্ছা বাইসেক্টিং প্লেন, আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে বাইসেক্টিং স্ট্রেট লাইন বের করেছিলাম, একটা এটা আর একটা
এটা, এখানেও আমরা তাই করব, এখানেও আমরা তাই করব। তো এখানে আমার দুটো প্লেন দেওয়া আছে, এইটা আর একটা এইটা, যেখানে d1 d2 কে আমি দুটোকে পজিটিভ করে নেব। আমি ওখানেও যেমন বলেছিলাম যে ওটাকে নর্মাল ফর্মে কনভার্ট করো বা না করো, ওই লাস্টের কনস্ট্যান্টটাকে পজিটিভ করে নিতে হবে, এখানেও তাই করব, কনস্ট্যান্টটাকে দুটোকে পজিটিভ করে নেব। ভালো কথা। এবার কনস্ট্যান্টটাকে পজিটিভ করে তাহলে এবার করব r মাইনাস n1 মাইনাস d1, যেখানে d1 d2 দুটোই পজিটিভ, ডিভাইডেড বাই দ্য লেংথ অফ n1 ইজ ইকুয়ালস টু সমান, এখানে প্লাস মাইনাস দিলে দুটো প্লেন পাবে, শুধু যদি আমি প্লাস দিই, হ্যাঁ, তাহলে যে প্লেনটা পাবো সেটা হচ্ছে সেই প্লেনটা পাবো যেটা অরিজিনকে কাট করবে, মানে যে যে অ্যাঙ্গেলের মধ্যে অরিজিন থাকবে সেই, মানে সেইটাকে কাট করছে, সেই অ্যাঙ্গেলটাকে যে বাইসেক্ট করছে সেই প্লেনটা আমি পাবো। ঠিক আছে, মানে আরেকটা আমি ইয়ে করি, হ্যাঁ দেখো বেসিক্যালি আমি যদি 2D তে ব্যাপারটা বোঝাই, ধরো এই যে দুটো আছে, তাহলে এই যে দেখো নর্মাল ফর্ম, ওখানেও নর্মাল এখানেও নর্মাল ফর্ম, তাহলে এই যে তাহলে মানে এই যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার অরিজিন লাই করছে এই অ্যাঙ্গেলের মধ্যে, তাহলে এই যে বাইসেক্টিং প্লেনটা আমি পাবো সেইটা কিভাবে পাবো, সেটাই হচ্ছে এই জিনিসটা। তাহলে r1 ডট n1 মাইনাস d1 ডিভাইডেড বাই ইজ ইকুয়ালস টু r1, সরি r, এটা r হবে, r ডট n2 মাইনাস d2 ডিভাইডেড বাই n2। তাহলে এখানে প্লাস ধরে আমি এই প্লেনটার ইকুয়েশন পাবো, মানে যেটা অরিজিনকে কাট করছে, মানে অরিজিনকে যে অ্যাঙ্গেলটা কন্টেন করছে সেই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে এই প্লেনটা। ঠিক আছে, আর অপোজিট প্লেনটা আমি পাবো মাইনাস ধরে, এখানে মাইনাস ধরে এই প্লেনটা পাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমি বুঝবো কি করে যে আমি যে অ্যাঙ্গেলটাকে কাট করছে সেটা অবটিউজ না অ্যাকিউট। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কিন্তু ইজিলি বের করতে পারবো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে n1 আর n2 এর মধ্যে কার অ্যাঙ্গেল, তাহলে cos n1 ডট n2। ঠিক আছে, এইটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তার মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট হবে, এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট হওয়া মানে এই অ্যাঙ্গেলটা অবটিউজ হবে, তার মানে তখন আমরা বুঝবো যে অরিজিনটা অবটিউজ অ্যাঙ্গেলে আছে যদি এটা পজিটিভ হয়, তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে বুঝবো অবটিউজ, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাকিউট, মানে অ্যাকিউট অ্যাঙ্গেলে অরিজিন লাই করছে, নাহলে আবার উল্টো মানে হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে মেনশন করা হয়েছে যে এইটা যদি পজিটিভ হয় তার মানে ভেতরের অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাকিউট, তার মানে বাইরের অ্যাঙ্গেলটা অবটিউজ হয়ে যাচ্ছে। ঠিক, তার মানে যে অরিজিনকে যে অ্যাঙ্গেলটা কন্টেন করছে সেটা অবটিউজ হয়ে যাবে, তাহলে এই যে পজিটিভ সাইন দিয়ে যেটা করব সেটা তাহলে অবটিউজ অ্যাঙ্গেলকে তখন কাট করে যাবে। এইভাবে আমরা এই দুটো পয়েন্ট আমি তখন যখন আমি 2D পড়াই তখন এই জিনিসটা ক্লিয়ারলি ওখানে লিখিনি। ঠিক আছে, তখন আমারও অতটা ক্লিয়ার ছিল না, পরে আমার এটা ক্লিয়ার হয়েছে, সেই জন্য আমি এখানে ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে। তো সেম কনসেপ্ট 2D তে তোমরা কিন্তু ইউজ করে নেবে। ওকে, আমি কিন্তু তোমরা নিশ্চয় খেয়াল করেছো যখন আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টে কিন্তু ক্লিয়ারলি আমি জিনিসগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টের সলিউশনটা ভালো করে তুমি যদি অবজার্ভ করো এই জিনিসটা লক্ষ্য করবে ওখানে। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন এ লাইন অ্যান্ড এ প্লেন, যদি কোনো একটা প্লেন দেওয়া থাকে আর তার সঙ্গে যদি কোনো একটা লাইন দেওয়া থাকে, সেই লাইনের সঙ্গে অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? তাহলে লাইনের অ্যাঙ্গেল তুমি ডাইরেক্টলি না বের করে আমি কি জানি, প্লেনের সঙ্গে নর্মালের ইকুয়েশন, নর্মালটা জানি, তাহলে নর্মালের সঙ্গে লাইনের ইকুয়েশনটা এই অ্যাঙ্গেলটা বের করবো, তা সেইখানে এইটা বেরিয়ে গেলে তাহলে এইটা হয়ে যাবে আমার স্ট্রেট লাইনের সঙ্গে প্লেনটার অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এটা যদি আমার স্ট্রেট লাইন হয় তাহলে বিটা হচ্ছে প্যারালাল টু দ্য লাইন, আর এইটা যদি হয় তাহলে নর্মালটা পেয়ে যাচ্ছি আমি এন, মানে প্লেনের,
তাহলে এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা হবে, তাহলে থিটাটা যদি আমি ধরে নিই যে প্লেন আর লাইনের অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে আমি এইটা তাহলে এইটা হচ্ছে থিটা, তার মানে এইটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে কস অফ এইটা তার মানে সাইন থিটা, সাইন থিটা সমান আমি বি আর এন এর মধ্যেকার অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এইটা খেয়াল রাখবে, যেহেতু এটা এই থিটাটা বোঝাচ্ছে অ্যাঙ্গেল বিটুইন লাইন অ্যান্ড প্লেন, তাহলে নর্মালের সঙ্গে লাইনের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। সো কস অফ 90 মাইনাস থিটা, এইটা কিন্তু অ্যাঙ্গেল বিটুইন এন অ্যান্ড বি, তার মানে এই জিনিসটা, তো এই জিনিসটা সেই জন্য সাইন থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের পুরো থিওরি ক্লিয়ার। ঠিক আছে, মানে তোমাদের ভেক্টর অ্যালজেব্রার যে যে থিওরিগুলো দরকার সেগুলো কিন্তু এখানে হয়ে গেল। এবার বাকি থাকলো ভেক্টরের ফাংশন, হ্যাঁ ক্যালকুলাস, মানে ভেক্টর ক্যালকুলাস পার্টটা কিন্তু আমাদের বাকি থাকলো, সেই জিনিসগুলো এবার আমাদেরকে করতে হবে। তার মধ্যে অনেক কিছু ইনভলভড আছে, তো তোমাদের সিলেবাসে অতটা তো নেই, বাট তাও মনে হয় কিছু এক্সট্রা জিনিস করাতে হবে, কারণ বলা যায় না, সেভারেল ভেরিয়েবল বা ওই সব জায়গা থেকে অনেক কিছুই আসতে পারে। তো ঠিক আছে, এরপরে আমরা ওই জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে, ভেক্টর ভ্যালুড ফাংশন বিশেষ করে এই জিনিসটা আমাদেরকে করতে হবে। ওকে, তো এখানে আমি অঙ্ক বেশি নিয়ে আসিনি, কারণ থিওরিগুলো ভালো করে আমরা বোঝার চেষ্টা করলাম। অঙ্কগুলো এখান থেকে ইজিলি এবার করা যাবে, তো অঙ্কগুলো তোমরা অ্যাসাইনমেন্টে পেয়ে যাবে। ওকে।